আসসালামু আলাইকুম, শামিল লীনা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। সাধারণ ছুটি আর বাড়বে কিনা বিকেলে সেই সিদ্ধান্ত হতে পারে এবং কোটা বিষয়ে প্রজ্ঞাপন আগামীকাল সকালে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। টেলিফোনে এসব বলেন তিনি। প্রজ্ঞাপন আমরা রেডি করে রেখেছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি পেলেই আমরা প্রজ্ঞাপনটা দিয়ে দেবো। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের তো ছুটির বিষয়টি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ করেই ছুটির বিষয়টি আমরা সিদ্ধান্ত নিব। আরো কোনো চেঞ্জ আছে কিনা সেটা আমরা ফাইনালি ঠিক করব। দেশের পরিস্থিতি, আমাদের ইনিশিয়েটিভ কার্ফিউ রাখছি, সেটি শিথিলতা কতটুকু করবো সেটির উপরে পড়বে। দেশের অর্থনীতি সবকিছু একই সাথে চালিয়ে যেতে হবে। বিজনেস কমিউনিটি তাদের সাথেও মাননীয় প্রধানমন্ত্রী কথা বলছেন। তো সেক্ষেত্রে আমরা চাই যে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে ইতিমধ্যে চলে আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন। গণভবনে বিকেল ৩টায় বৈঠকটি শুরু হবার কথা রয়েছে। বৈঠকে এফবিসিসিআই সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। বৈঠকে কারফিউ সহ দেশের সার্বিক পরিস্থিতি এবং ব্যবসার পরিবেশ নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। ইন্টারনেট সংযোগের অভাবে বিদ্যুতের প্রিপেইড কার্ডে রিচার্জ করতে না পেরে চরম ভোগান্তিতে গ্রাহকদের ভোগান্তির খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী তামজিদ সুমন। এখানে যে ডেস্কো অফিসটি রয়েছে, এই অফিসের সামনে কিন্তু আমরা অনেক ভিড় দেখছি এবং এখানে একটি দীর্ঘ লাইন দেখছি। কারণ আপনারা জানেন যে বিদ্যুতের প্রিপেইড মিটারের যে সমস্যাটি হয়েছে এই কয়েকদিন থেকে, সেই সমস্যা সমাধানের জন্য গ্রাহকরা এখানে আসছেন। তাদের ব্যালেন্স ফুরিয়ে গেছে, অর্থাৎ বিদ্যুৎ বিল দেওয়ার তাদের সুযোগটি নেই। আপনি জানেন ব্যাংক বন্ধ, এবং যারা প্রিপেইড মিটার ইউজ করেন তারা এই যে মিটারটি ব্যবহার করেন সেটির জন্য তাদের প্রিপেইড কার্ড রিচার্জ করতে হয়। সেই কার্ডটি রিচার্জ করার কোনো সুযোগ নেই। অর্থাৎ যাদের বিদ্যুতের যে ব্যালেন্সটি সেটি একেবারেই শেষের দিকে এসেছে এবং যাদের ব্যালেন্স ফুরিয়ে গেছে তারাই মূলত এসেছেন এখানে কার্ড রিচার্জ করতে। ইন্টারনেট সেবা বন্ধ থাকার কারণে যে নির্ধারিত যে জায়গাগুলো আছে যেখান থেকে গ্রাহকরা বিদ্যুতের এই প্রিপেইড কার্ড রিচার্জ করেন সেগুলো বন্ধ রয়েছে, যে কারণে তারা এই কার্ডগুলো রিচার্জ করতে পারেননি। কিন্তু এখানে সাধারণ গ্রাহকরা যেটি অভিযোগ করছেন যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে অবর্ণনীয় কষ্ট সহ্য করেও অনেকে কার্ড রিচার্জ করতে পারেন নাই। আমরা ভিতরে অফিসে কথা বলেছি, এই দায়িত্বরত কর্মকর্তারা বলেছেন তাদের যথাসাধ্য চেষ্টা তারা করছেন। আমরা একটি প্রশ্ন তাদেরকে করেছি যে এটি কি অটোমেটিক যে ইমার্জেন্সি ব্যালেন্স এখানে ভরে দেওয়া হচ্ছে সেটি অটোমেটিক করে দেওয়া যেত কি না। তারা বলেছেন যে অটোমেটিক করে দেওয়া যেত, কিন্তু সেটিও ব্যাহত হচ্ছে শুধুমাত্র ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে বলেই। তবে দু একজন গ্রাহক যাদের কার্ডটি নষ্ট হয়ে গেছে সেই কার্ড রিপ্লেস করার ক্ষেত্রে বড় জটিলতা তৈরি হয়েছে এবং এই জটিলতা নিরসনে বেগ পেতে হচ্ছে এই ডেস্কোর প্রতিনিধিদেরকে। তারা বলছেন যে এই কার্ড নষ্ট হয়ে গেলে নতুন কার্ড যে ইস্যু করার বিষয়টি এটি সম্পূর্ণই ইন্টারনেটের মাধ্যমেই করতে হবে, এটি ছাড়া সম্ভব নয়। সেজন্য যাদের এই মুহূর্তে এই কার্ডগুলো নষ্ট হয়েছে সেই কার্ড রিপ্লেস করার জন্য তারা এই মুহূর্তেই কার্ড পাচ্ছেন না। তাদের বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকলেও এই অফিস থেকে বলা হচ্ছে আসলে তাদের মধ্য থেকে এই মুহূর্তে তেমন কিছু করণীয় নয়। তৃতীয় দিনের মতো দেশব্যাপী চলছে কারফিউ। রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। ইন্টারনেট না থাকায় বিদ্যুতের প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের যে ভোগান্তি সৃষ্টি হয়েছিল তা অনেকটাই সামলে নেওয়া হয়েছে এবং বিভিন্ন রিচার্জ সেন্টারে যতক্ষণ গ্রাহক থাকবেন ততক্ষণই এই সেবা দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সকালে রাজধানী একটি রিচার্জ পয়েন্ট পরিদর্শন শেষে এসব বলেন তিনি। কালকে অস্বাভাবিক একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, আমরা এখন সামলিয়ে নিয়েছি, সবাই এখন সন্তুষ্ট এবং সরকারের পক্ষ থেকে, শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে 3,000 টাকা ইমার্জেন্সি তাদেরকে হলিডে মুডে দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ এই 3,000 টাকা তাদেরকে ক্রেডিট দেওয়া হবে সিঙ্গেল ফেজে, 5,000 টাকা ক্রেডিট দেওয়া হবে 3 ফেজে।
এইটা ব্যবস্থা করা হয়েছে। অনেকে আবার 1000 টাকার বেশি চাচ্ছেও না, সেটাও আমরা ব্যবস্থা করছি। আজকে আপনারা নিজের স্বচক্ষে দেখেছেন, এখন আর ওরকম ভিড় নাই, ওরকম চাপ নাই, ওরকম আতঙ্ক নাই। টিকিট না পাওয়ায় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে কাজে ফেরা নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছে প্রবাসীরা। যাদের 20 এপ্রিল ফ্লাইট বাতিল হয়েছিল তাদের বেশিরভাগ যাত্রী সৌদিয়া এয়ারলাইন্সের টিকিট না পেয়েই ফিরেছেন। সেখানকার সবশেষ খবর জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদেক। 20 তারিখে অচল অবস্থার কারণে যে 11টি ফ্লাইট ক্যান্সেল হয়েছিল তার বেশিরভাগ যাত্রী হচ্ছে সৌদি আরব, ওমান এবং এর আশপাশের যে মধ্যপ্রাচ্য সেখানের। সেই মানুষগুলোকে গতকালকে মন্ত্রণালয়ের উদ্যোগে নেয়ার চেষ্টা চলছে বলে আমাদেরকে জানানো হয়েছে, কিন্তু আমরা এখনও দেখছি অচল অবস্থা কাটেনি। এখানে যে মানুষগুলো এসছেন তারা 20 তারিখের ফ্লাইটে ছিলেন, কিন্তু তাদের যে ফ্লাইটটি ক্যান্সেল হওয়ার কারণে এখন পর্যন্ত তারা নিশ্চয়তা পাচ্ছেন না যে তারা সেই কাজে যোগ দিতে পারবেন কিনা, কারণ বেশিরভাগই হচ্ছে ওয়েজ আর্নার। 19 তারিখে ঢাকা আসছি অ্যাম্বুলেন্সে 15,000 টাকা দিয়া এয়ারপোর্টে নামছি। আমার 20 তারিখে ফ্লাইট, এই ফ্লাইট আমার মিস হয়েছে। কি কারণে এটাও বলতেছেন, ওটা বলতেছেন নেট কানেকশনের কারণে হয়তো কোনো কিছু চেকও করতে পারে না। আমাদের টিকিটটা মনে করেন ঠিকঠাক আছে কিনা আমি ওটাও শিওরলি পাইতেছি না, শুধু আমার নাম্বারটা রাখছে। 2000 টাকা ভাড়া আমি 5000 টাকা খরচ করে গেছি রিক্সা দিয়া, তাও যাইতে পারি না, অনেক সমস্যা। বেশিরভাগ মানুষই যারা সেখানে কাজ করেন তাদের ভিসার মেয়াদ একেবারে শেষের দিকে আছে। যারা 1 কিংবা 2 দিনের মেয়াদ আছে তাদের কিছুকে অনুরোধ করা হচ্ছে এই জায়গা থেকে যেন এয়ারলাইন্সগুলো তাদের টিকিটগুলো ইস্যু করে আজকের দিনে। তবে সেটিও কিন্তু নিশ্চিত না যে সবাই যেতে পারবেন কিনা। আজকে আমার ভিসার মেয়াদটা শেষ, বাস আমি কালকেও আসছিলাম, আসার পর আমার নাম্বারটা রেখে আমাকে বলছে যে চলে যান, আমরা ফোন করব। তারপর আমার ফোন আসছে না, তারপর আমি আজকে আবার আসছি সোনারগাঁ। আসার পরে আমাকে বলছি যে আমার ভিসার মেয়াদ আজকে শেষ। হাজি ক্যাম্পে থাকছি, একজন লোক থেকে যদি আমার কাছ থেকে 1800 টাকা রুম ভাড়া নিছি, তো আমি মনে করছি একদিন থাকলে তো 1800 টাকা দিলে কোনো সমস্যা নাই, তারপর দিন চলে যেতে পারবো। এখন তারপর দিন যখন ফ্লাইট ক্যান্সেল হয়েছে এখন আর থাকার কোনো জায়গা নাই, আমি এখন এয়ারপোর্টে চলে যাচ্ছি। যে একই সঙ্গে তাদেরকে মন্ত্রণালয় থেকে জানানো হচ্ছে যে মানুষগুলো ভিসা শেষ হয়ে যাবে, তাদের ভিসার মেয়াদ বাড়ানোর জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন। তবে পুরো বিষয়টি এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে, পুরোপুরি নিশ্চয়তা এই মানুষগুলোকে দেয়া হয়নি। ময়মনসিংহে কারফিউ থাকায় ব্যাংকিং পদ্ধতি ব্যাহত হওয়ার খবর জানিয়েছেন স্টাফ করেসপন্ডেন্ট আইয়ুব আলী। আমি এখন কিন্তু ময়মনসিংহ ছোট বাজারে দাঁড়িয়ে আছি, যেটি আসলে ব্যাংকপাড়া বলে পরিচিত। তো এখানে কিন্তু আপনি নিশ্চয়ই দেখবেন যে আমার পিছনেই কিন্তু ব্যাংক আছে। এই বেসিক ব্যাংকের অফিসটা আমি দেখছি, এটি কিন্তু বন্ধ, এবং এখানে কিন্তু কোনো লেনদেন হচ্ছে না। তো শুধু এই ব্যাংকই না, এই শহর, এই ময়মনসিংহ, এই বাজারে যেখানে ব্যাংক আছে সেখানে কিন্তু ব্যাংকগুলোতে তালা এবং এটিএমগুলোও কিন্তু বন্ধ। আমি একটি ব্যাংকে জিজ্ঞেস করেছিলাম, তারা বলেছেন যে এটিএমে অর্থ সংকট আছে, যে কারণে তারা বন্ধ রেখেছেন। তো আসলে ব্যাংকপাড়াগুলোতে যেমন অসুবিধা, মানুষ লেনদেন করতে পারতেছে না, আর্থিক লেনদেন করতে না পারার জন্য অনেকেই মানুষ নিদারুণ ভোগান্তির মধ্যে আছে। পাশাপাশি কিন্তু ইন্টারনেট সেবার ক্ষেত্রে একই অবস্থা। ইন্টারনেট কিন্তু আজকেও ইন্টারনেট সেবা চালু হয়নি। আরেকটি বিষয় আপনাকে আমি যদি বলি, বিকাশে যে মানুষ লেনদেন করত, বিকাশের পয়েন্টগুলোও কিন্তু বন্ধ রয়েছে। আসলে এই কারফিউ যত বেশি দিন স্থায়ী হবে ততদিন কিন্তু মানুষের জীবনযাত্রার এই সব মৌলিক বিষয়ে মানে আরও অধিক ব্যাহত হবে। দর্শক, কারফিউ জারির কারণে এই মুহূর্তে সড়ক মহাসড়কের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী শফিক শাহিন। দেশব্যাপী তৃতীয় দিনের মতো কারফিউ চলছে। আমি এখন ঢাকার সোনারগাঁ মোড়ে সার্ক ফোয়ারায় অবস্থান করছি। এখানে মানুষের চলাচল আছে, গণপরিবহন হিসেবে সিএনজি অটোরিকশা, রিক্সা এবং কখনো কখনো প্রাইভেট কারও চলতে দেখা যাচ্ছে। সাধারণ মানুষ বলছেন যে অতি প্রয়োজনে তারা ঘর থেকে বের হয়েছেন। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য প্রতিটি মোড়ে মোড়ে সেনাবাহিনী, পুলিশ সদস্য, আনসার, এপিবিএন এবং র্যাব সদস্যরা টহল দিচ্ছেন, অবস্থান করছেন। সন্দেহভাজন ব্যক্তিদেরকে তারা তল্লাশি করছেন। কারফিউর ভিতরে কেন বাইরে বের হয়েছে সেটি জিজ্ঞাসা করছেন। যুক্তিযুক্ত কারণ দেখাতে পারলে তারপর তাদেরকে গন্তব্যে যেতে দিচ্ছেন। এই পরিস্থিতিতে আজকে ঢাকা মহানগরীতে সেনা প্রধান, পুলিশ প্রধান এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনার তারা বিভিন্ন স্থান ঘুরে দেখেছেন। তারা জানিয়েছেন যে পরিস্থিতি অনেকটাই শান্ত, স্বাভাবিক হতে আরও 2-1 দিন সময় লাগবে।
এদিকে জনপ্রশাসন মন্ত্রী বলেছেন যে সাধারণ ছুটির মেয়াদ আরও বাড়তে পারে, আর জনগণ যাতে তাদের প্রয়োজনীয় কাজটি করতে পারেন, তাদের জরুরি কাজটি করতে পারেন, সেজন্য আজ দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশের সার্বিক পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, তবে পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগবে জানিয়ে তিনি দেশবাসীর সহযোগিতা কামনা করেছেন। জনগণ, মিডিয়া সবাই মিলে, সমস্ত নিরাপত্তা বাহিনী সবাই মিলে আমরা দেশটাকে আবার সুন্দর স্বাভাবিক জায়গায় আমরা নিয়ে যেতে চাই। সেই লক্ষ্যেই আমরা কাজ করছি এবং আমরা ইনশাল্লাহ আমরা যদি সবাই এক থাকি, আপনারা সবাই যদি আমাদের সহযোগিতা করেন, জনগণ সহযোগিতা করে এবং আমরা একসাথে সুন্দরভাবে কাজ করতে পারলে আমি নিশ্চিত যে আমরা আবার সুন্দরভাবে আগের জায়গায় আমরা চলে যেতে পারবো, স্বাভাবিক জীবনযাত্রায় ফেরত চলে আসতে পারবো। সে লক্ষ্যেই আমরা কাজ করছি। ইনশাল্লাহ আমরা হয়তো আরেকটু সময় লাগবে, আমরা স্বাভাবিক জীবনযাত্রায় ফেরত যেতে পারবো। চলমান পরিস্থিতিতে স্থবির দেশের ব্যবসা বাণিজ্য, এতে করে প্রতিদিন আর্থিক ক্ষতি হচ্ছে হাজার হাজার কোটি টাকা। বিশেষ করে আন্তর্জাতিক ক্রেতাদের আস্থার সংকট তৈরি হচ্ছে বলে জানিয়েছে বিজিএমইএ। এই অবস্থায় দ্রুত ব্যবসা বাণিজ্য স্বাভাবিক করতে সরকারের প্রতি আহ্বান ব্যবসায়ী নেতাদের। হাসানুল শাওনের রিপোর্ট। চলমান পরিস্থিতিতে বন্ধ দেশের প্রায় সব দোকানপাট ও মার্কেট। এতে চরম আর্থিক ক্ষতির মুখে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। এছাড়া ইন্টারনেট বন্ধ থাকায় সেবা খাতের অধিকাংশ প্রতিষ্ঠানের কার্যক্রমই এখন স্থবির। সব মিলে ব্যবসা বাণিজ্য স্বাভাবিক হওয়ার প্রত্যাশায় ব্যবসায়ী নেতারা। ব্যবসা বাণিজ্য কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। ব্যবসা বাণিজ্য যদি সচল না হয় তাহলে সমগ্র জনগোষ্ঠী কিন্তু এক ধরনের বিপদে পড়ে যাবে। অথবা আমাকে যেভাবেই হোক আমাকে ব্যবসা বাণিজ্য সচল করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে এই অবস্থাটা পরিত্রাণ হওয়া দরকার, যাতে করে দেশের মানুষের মধ্যে একটা স্বস্তি এবং স্বাভাবিকতা ফিরে আসে। চলমান অচলাবস্থায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে দেশের রপ্তানি খাত। বন্ধ আছে তৈরি পোশাক শিল্পসহ সব ধরনের রপ্তানিমুখী কারখানা। বিদেশি ক্রেতাদের সাথে যোগাযোগ অনেকটা বিচ্ছিন্ন। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক অঙ্গনে আস্থার সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা জানিয়েছে বিজিএমইএ। আমাদের কারখানা বন্ধ থাকার কারণে প্রতিদিন আর্থিক ক্ষতি হচ্ছে প্রায় 1600 কোটি টাকা। তার চেয়ে বড় ক্ষতি হচ্ছে আমাদের প্রতি যে আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ও নির্ভরতার ঘাটতির আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বন্দরে ইন্টারনেট না থাকায় রপ্তানির কার্যক্রমে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এছাড়া দ্রুততার সাথে আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে বিজিএমইএ। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বিটিভি ভবনের কোনো জায়গা অক্ষত রাখা হয়নি উল্লেখ করে তথ্য সচিব হুমায়ুন কবির খন্দকার জানিয়েছেন, ক্ষয়ক্ষতি নিরূপণে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে তথ্য মন্ত্রণালয়। এছাড়া হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। যে এমন কোনো জায়গা রাখে নাই যেখানে ক্ষতচিহ্ন নেই, আগুন দেওয়া হয়, যেখানে আগুন লাগেনি সেটা ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। এই বিভৎস, আমি জানি না আমরা যারা 71-এ খুব ছোট ছিলাম, এরকম বিভৎস কোনো হয়েছে কিনা ঘটনা, এটি আমার জানা নেই। এটা এই ভিতরেই আসলে আপনাদেরকে নিয়েই তো দেখলেন আপনারাও, এটা সত্যিই খুবই মর্মান্তিক এবং বেদনাদায়ক। কারফিউ পরিস্থিতিতে রাজধানীর যাত্রাবাড়ি শনির আখড়া এলাকার সবশেষ খবর জানাচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর যাত্রাবাড়ি এলাকায়। এই রাজধানীর যে যাত্রাবাড়ি এলাকাটি, এই এলাকাটিতে কিন্তু গত কয়েকদিন ধরেই সহিংসতার ঘটনা ঘটেছে এবং এখানে পরিস্থিতি কিন্তু নানা সহিংসতার ঘটনা এখানে ঘটে এবং এখানের পরিস্থিতি কিন্তু থমথমে অবস্থা বিরাজ করেছে। কিন্তু
আজকে কিন্তু এখানের পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং সাধারণ মানুষকে এখানে চলাচল করতে দেখা গেছে। কিছুক্ষণ আগে এখানে ডিএমপি কমিশনার এবং আইজিপি এখানে এসেছিলেন। ডিএমপি কমিশনার এখানে পরিদর্শন করেন। তিনি যেটি বলেছেন যে এখানে যারা এই সহিংসতার সাথে জড়িত রয়েছেন সবাইকে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে এবং যারা এই সহিংসতার সাথে জড়িত রয়েছেন প্রত্যেককে খুঁজে খুঁজে বের করে কিন্তু শাস্তি দেওয়া হবে। পরে এই জায়গাতে আইজিপি আসেন, তিনি একই কথা বলেন এবং এখন পর্যন্ত এই ঘটনাতে 30টির বেশি মামলা হয়েছে এবং 516 জনকে আটক করা হয়েছে। এদিকে ইন্টারনেট বন্ধ থাকায় চরমভাবে ব্যাহত হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। ব্যবসায়ীরা জানিয়েছেন বৈদেশিক বাণিজ্যে প্রায় সব দাপ্তরিক কাজ কাস্টমসের অটোমেশনের মাধ্যমে হয়ে থাকে, কিন্তু ইন্টারনেট বন্ধ থাকায় রফতানি কিংবা বন্দর থেকে পণ্য ছাড় করা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এদিকে কাস্টমস কর্তৃপক্ষ বলছে জরুরি ক্ষেত্রসহ পচনশীল পণ্য ছাড়তে ম্যানুয়াল পদ্ধতিতে সীমিতভাবে কাজ চলছে। সাফ নারী চ্যাম্পিয়নশিপের আগে ভুটানের বিপক্ষে 2টি ম্যাচকে দলের প্রস্তুতির বড় মঞ্চ হিসেবে দেখছেন বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন। আজ ভুটানের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে সহ অধিনায়ক মারিয়া মান্ডাও জানিয়েছেন এই ম্যাচ 2টি দলের শক্তি সামর্থ্যের জায়গা খুঁজতে সহায়তা করবে। কুশল ইয়াসিরের রিপোর্ট। ফিফা আন্তর্জাতিক প্রীতি 2টি ম্যাচ খেলতে সোমবার ভোরে ঢাকা ছেড়েছে বাংলাদেশ নারী দল। থিম্পুতে নিজস্ব অর্থায়নে ভুটানের বিপক্ষে খেলবে লাল সবুজরা। লক্ষ্য অক্টোবরে নেপালে অনুষ্ঠিতব্য নারী সাফের আগে নিজেদের ঝালিয়ে নেয়া। নানা কারণেই এবার বিদেশের মাঠে একাধিক ম্যাচ খেলা সম্ভব হয়নি বাফুফের, তাই সাফের মূল পর্বের আগে ভুটান ছাড়াও অন্যান্য দেশের বিপক্ষে খেলতে চান সাবিনা। প্রস্তুতি হিসেবে যে এটা একটা ভালো দিক যে 2টা ম্যাচ খেলতে পাচ্ছি, বাট আরও যে 2 মাস আছে হাতে সেই সময়টাতে যদি আরও 2-3টা ম্যাচ খেলা যায় আমার মনে হয় যে ওটা আরও ভালো হবে সাফের প্রস্তুতির জন্য। 24 ও 27 জুলাই ভুটানের বিপক্ষে 2টি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। বয়সভিত্তিকালে আমরা যখন খেলতাম তো ওইখানে আমরা খুব ভালো পারফরমেন্স করেছি এবং ভুটানের সাথে আমাদের অভিজ্ঞতা আছে। তো সিনিয়র টিমে হয়ে আমরা এখন যাচ্ছি, তো এটা আমাদের ফ্রেন্ডলি ম্যাচ, তো আমরা আমাদের ভুলগুলো ধরতে পারবো এবং আমরা তাদের সাথে চেষ্টা করব ভালো খেলার। অক্টোবরের নারী সাফে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ 5টা দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।